তরকারি বিক্রি করে ভদ্রলোকের মতন প্যান্ট শার্ট পরে বসে আছে, আমার ভাব হয় না। আজকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আলমনগর উপজেলা শাখার কমিটি গঠন হলো। কমিটির সভাপতি আলী আকবর আকু ও সেক্রেটারি জোসেফ। আমি কথা বলছি সভাপতির সাথে। এইমাত্র তো কমিটি শেষ হলো, আগামী দিন পরিকল্পনা কী নিয়েছেন কমিটির জন্য? আমি নতুন করে আবার প্রত্যেকটা মার্কেটে ছোট ছোট মার্কেট যেগুলো আছে ওইগুলোতে যে পকেট মার্কেট তৈরি করে দেবো, ছোটো ছোটো একটা কমিটি করে দেবো ওই এলাকা পরিচালনা করার জন্য। ওই কমিটি করবে, আর আমাদের সাথে ওই কমিটির যাকে প্রদান করবো সে আমাদের সাথে যোগাযোগ করবে। এবং সেইভাবে আমাদের যে পরিকল্পনা আছে, আমরা বিশেষ করে এমআরপি বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এমআরপি বাস্তবায়ন হয়। আর নকল ভেজাল ওষুধ বা এক্সপায়ারি ওষুধ বা কোমা ভেজাল ওষুধ এগুলো যাতে না বিক্রি করে, এই জন্যে আমরা প্রত্যেকটা কেমিস্টকে এই জিনিসগুলো জানাই দেবো, তারা যেন অবৈধ কোনো কাজ না করে, যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ক্ষতিগ্রস্ত বা অপমানজনক না কাজ করি। এইভাবে আমি আমার কাজটা আমি আগাই। আমি কথা বলছি সেক্রেটারির সাথে। সেক্রেটারি, আচ্ছা, আপনি তো এবার সেক্রেটারি নির্বাচিত হলেন, আগামী দিনে এই সমিতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, আমাকে সেক্রেটারি করার জন্য কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে ধন্যবাদ জানাই। সামনের দিন সুন্দরভাবে আমাদের কেমিস্ট সবাই একত্রিত হয়ে ভালোভাবে ব্যবসা করতে পারে, সেটাই আমার মূল লক্ষ্য। তাহারা যেন হয়রানির শিকার না হয়, সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমাদেরকে টার্গেট ভিতরে বানানো একটা ব্যবস্থা। আপনারা রাজি আছেন? আমি কমিটি বলবো, আপনাদের রাজি থাকেন তাহলে আমি বলবো। আপনারা যদি অডিয়েন্স রাজি না থাকেন তাহলে তো আমার কোনো লাভালা কথা বলবো। এখানে সভাপতি হিসাবে আপনাদের কাছে থাকার একটি মানুষের নাম এসছে, যিনি একাই আপনাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে সমর্থিত করার চেষ্টা করেছেন। সেই আপনাদের প্রিয় মানুষটি আকবর আলী আকু ভাইয়ের নাম এসছে সভাপতি হিসাবে। জেলা কমিটির সহসভাপতি, জেলা কমিটির একজন উল্লেখযোগ্য সহসভাপতি। জেলা কমিটিতে আমাদের 3 জন সহসভাপতি আছে, তার ভিতরে উনি এক। আর সহসভাপতি এসে একজন নাম এসছেন, উনি দীর্ঘদিন যাবত এই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কমিটির সদস্য হিসাবে আছেন এবং মানে যে কোনোভাবে যে কোনো সময় ওনাকে আমার সবসময় কাছে পেয়েছি এবং আলমডাঙ্গাবাসীও আমার মনে হয় ওনার অনেক সহযোগিতা পেয়েছে কেমিস্টরা। ওনার নাম প্রস্তাব এসছে ডাক্তার মতিউর রহমান। আর সাধারণ সম্পাদক জাতীয় কল্যাণ ফার্মেসির বর্তমান সরকারি অধিকারী। আমি তাদেরকে অনেক কাছ থেকে চিনি। যখনই আমরা আলমডাঙ্গায় মিটিংয়ে আসছি, দাদুকে দেখছি সামনে বসে আছে। আজকে সে চেয়ার খালি, উনি নাই। এই তানভীরের বাবা উনি এখানে উপস্থিত থাকতেন, কোনো এমন কোনো মিটিংয়ে আমি দেখিনি যে উনি আসেননি। আমি খোঁজ করতাম, উনি একটু পেছনের দিকে বসতেন আর দাদু এসে সামনে বসতেন। যাই হোক, ওনারা আমাদের মধ্যে নাই, ওনাদের দিকে আপনারা আমরা ভারতের কামনা করি। ওনাদেরই উত্তরসূরি তানভীরুল হক জলদা, সাধারণ সম্পাদক। তানভীরুল হক জোসেফ, সাধারণ সম্পাদক। আর যুগ্ম সম্পাদক যিনি সবসময় আপনাদের সামনে আর কি আছেন এবং আমি যখনই মিটিংয়ে এসেছি ওনাকে দেখছি, ওনার নাম হচ্ছে হাসান রেজা মুন্না। আছেন এই কয়েকজনের নাম এসে আমি আপনাদের পড়ে শোনালাম। আপনারা বাকি যদি সমর্থন থাকে আপনারা একটু
আধা ঘন্টা সময় দিয়ে পূর্ণগত কমিটি ধরে আমাদের দেখতে যাওয়া। আমার অনুরোধ রয়েছে আপনাদের কাছে, আপনারা সুশৃঙ্খলভাবে এই কাজটা ইনশাআল্লাহ করবেন। আপনাদের মাটিতে আমার দীর্ঘ 42 বছরের অবস্থা। এই সংগঠনকে আমি নিয়ে মাথায় নিয়ে 42 বছর ধরে আপনাদের সাথে আমি আছি এবং পরিশ্রম করে যাচ্ছি। আপনারা খুশি হবেন যে ইতিমধ্যে আমরা চুয়াডাঙ্গা জেলা ভবন শেষ করেছি, কিন্তু তারা কমপ্লিট হয়েছে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা যখন চুয়াডাঙ্গায় যাবেন আপনাদের নিজস্ব ভবন একবারে কমপ্লিট দেখে আসবেন, পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি। এই পেছনে যারা অকৃত্রিম পরিশ্রম করে গিয়েছেন, নিবেদিত প্রাণ যারা আমার সহসভাপতি সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, হাফিজুল্লাহ লালু এবং অন্যান্য যারা আমাদের জেলা কমিটির সদস্য আছেন, আবু ভাই সহ সবাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের আজকের এই তিনতলা বিল্ডিংটা সম্পন্ন হয়েছে। এবং আমরা ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করেছি। আমাদের ডেকোরেশন করতে খরচ হয়েছে 6 লক্ষ টাকার উপরে, শুধু ভিতরে ডেকোরেশন করে 6 লক্ষ টাকার উপরে আমাদের খরচ হয়েছে। এই বিভিন্ন নির্দিষ্ট কাজের জন্য হয়তো আমরা সাংগঠনিক দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েছি আপনাদের কথা বলতে, কিন্তু আসলে কিন্তু তা না। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যেটা হচ্ছে যে আজকে আপনাদের উপস্থিতি কি মনে হয় যে আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা আছে? যে আপনারা মনে করেন যে আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা আছে? তাহলে আয় যদি থাকতো তাহলে কি আপনারা এখানে আজকে সবাই মিলে উপস্থিত করতে পারতেন? কখনোই পারতেন না। আমাদের একাত্মতা আছে, সাংগঠনিক দুর্বলতা নাই দেখেই আমরা আজকে এখানে সবাই একত্রিত হতে পেরেছি। এখানে আমি কয়েকটি কথা বলতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ, না বললে নাই। মানে সবার শেষের বক্তৃতা একটু তিক্ততা। আমি সেই বক্তৃতাকে দীর্ঘায়িত করার না প্রবণতার কারণেই আমি সবাইকে আর কি ওইভাবে সম্বোধন করিনি। তারপরেও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহকারী পরিচালক পরিষদ, আমাদের প্রেস ক্লাবের সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং সেই সাথে আপনারা মঞ্চে উপবিষ্ট এবং আমাদের ইয়েতে যারা উপবিষ্ট আছেন তাদের প্রতি আমার সালাম ও শ্রদ্ধা। আমরা সাংগঠনিকভাবে কিছু কাজ করতে হয়, যেগুলো যেমন আমরা ফিটনেসের কি কি কাজ আছে। তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফার্মেসি একটা কোর্স আছে, সেটা কমপ্লিট করে আপনারা এই ড্রাগ লাইসেন্সের উপরে আপনারা লক্ষ্য করবেন যে একটা ফার্মাসিস্টের নাম লেখা থাকে এবং তার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু সরকারি নাম্বার, আমাদের সমিতির নাম্বার না। এটার জন্য আলাদা একটা ইউনিট আছে ফার্মেসি কাউন্সিল। এই ফার্মেসি কাউন্সিল যে কোর্সটা আমরা 1000 ফার্মাসিস্ট থেকে আমরা চুয়াডাঙ্গা থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে করার ব্যবস্থা করেছি। আপনি অনেকে আছেন এখানে যারা ফার্মেসি চুয়াডাঙ্গা থেকে করেছেন এবং কাজ করেছেন, অনেকে হাত তুলেছেন। হ্যাঁ, আমাদের এই কোর্সটা প্রথমে হলো আপনার কুষ্টিয়া। প্রথমে আমরা যখন করি তখন হচ্ছে রাজশাহী। আমি রাজশাহীতে যে রাজশাহী মেডিকেল কলেজে যে কোর্স করে আসি, অনেক জরুরি ব্যাপার ছিল সে সময়। সেটা আস্তে আস্তে প্রথমে আমাদের রাজশাহীতে কুষ্টিয়া, তারপরে আমরা সম্মতি ব্যবহার করে আমরা এই একটা পড়ে। এখন আপনারা মোটর সাইকেলে সকালবেলা যান, ক্লাস করেন, আবার বিকালবেলা এসে আপনারা দোকানদারি করেন। এইভাবে আপনারা একটা সুযোগ পেয়েছেন সমিতির মাধ্যমে এবং কোর্স কমপ্লিট করেছেন। এখন এই প্রোগ্রামের সময় আসলে খুব কম, আমাদের দিক থেকে অনেক দেরি হয়ে গেছে, অনুষ্ঠানের সময় বেশি নয়। এর পাশে আমি দুইটা ভাগে আমার কথাটা শেষ করবো। প্রথমত প্রশাসনিক দায়িত্বে পালনকালে আপনাদের প্রতি যে নির্দেশনা সে বিষয়, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যদি আমার এটা দায়িত্বের মধ্যে না, আপনাদের সাংগঠনিক বিষয়টা সম্পর্কে একটু বলবো। কারণ এখানে দেখা গেছে আপনাদের
সংগঠনের যে দুর্বলতা আমরা কথা সবাই বলছেন যে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে একটু সমস্যা হয় সেই বিষয়ে। আচ্ছা, প্রথমত যারা ওষুধ ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো ওষুধের দোকান পরিচালনা করতে অনেক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। প্রথমত আপনাদের ফার্মাসি মেনটেন করতে হয়। অন্য 10টা ওষুধ ব্যবসার মতো কিন্তু অন্য দোকান অন্য ব্যবসার মতো না, আপনারা ওষুধের ব্যাপারে একটু আলাদাভাবে পরিচালনা করতে হয়। এই পরিচালনা করতে গিয়ে আপনাদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তাই অংশ হিসেবে আপনারা ওষুধটা কিনে বিক্রি করেন। পুরোটাই কাজটাই আমরা করে থাকি। ওষুধটা কেনার সময় আপনাদের খেয়াল করে ওষুধটা বৈধ সোর্স থেকে কিনি, পাইকারি দোকান থেকে কিনে ক্যাশ ফ্লো মেনটেন করি, ওষুধ কোম্পানি থেকে ওষুধটা ক্রয় করি। আর এছাড়া আমরা বিভিন্ন উপায়ে মিটফোর্ড থেকে নিই, দোকান থেকে নিই, ওষুধ আমরা কালেক্ট করি। আমার কথা হচ্ছে যে ওষুধটা ক্রয় করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া লাগবে যাতে নকল ভেজাল ওষুধ কোনোভাবে না আসে। আমরা মিটফোর্ড এবং দোকান এই জাতীয় ওষুধ পাত্রকে অ্যাভয়েড করবো এবং ওষুধ কেনার ডকুমেন্ট রাখতে হবে। ওষুধ কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই যেখান থেকে কিনেন ওষুধের ডকুমেন্ট সংরক্ষণ করবেন, তাহলে এটা ওষুধ আইন অনুযায়ী অন্যায় হবে। এবং আপনারা অজান্তেই দেখবেন যে আপনি নকল ওষুধ বিক্রি করতেছেন, আপনিও জানেন না। তারপর আছে মেয়াদের জন্য ওষুধ আছে, এগুলো সম্পর্কে আগের বক্তারা বলে গেছেন। এই বিষয়গুলো আপনাদেরকে আমি সেটা অনুরোধ করবো, নিয়ম অনুযায়ী আপনারা ওষুধগুলো সংরক্ষণ করবেন, ফ্রিজের টেম্পারেচার মেনটেন করবেন এবং যারা কাস্টমার আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এটা কিন্তু একটা প্রথম কথা। আপনাদের এইটা খেয়াল রাখতে হবে যে ওষুধের দোকানে সবাই আসে অসুস্থ লোকের জন্য, কিন্তু ওষুধগুলো নিতে আসে। তার সাথে আপনি যদি খারাপভাবে কথা বলেন সেটা কিন্তু অনেকে আহত হবে, মনে কষ্ট হবে, সেটা খেয়াল রাখবেন আপনারা। আর আপনাদের সাংগঠনিক বিষয় সম্পর্কে একটা কথা বলে, আপনারা যেটা দেখলাম যে এখানে অনেকেই আছেন, আপনাদের সাংগঠনিক দায়িত্ব পালন করার মানসিকতা আছেন। যারা আজকে দায়িত্বশীল এখানে সংগঠনের নতুন কমিটি দেবে তাদেরকে আমি এই অনুরোধ করবো, যারা সংগঠনের জন্য কাজ করার মতো মানসিকতা অনেকেই আছে দেখলাম, আপনাদের এখান থেকে কথা বলেছেন অনেকে, তাদেরকে সুন্দর একটা কমিটি করবেন যাতে আগামী দিনগুলো ওষুধ ব্যবসায়ী সমিতি থেকে আমরা আমাদের ওষুধ প্রশাসনের পক্ষ থেকে কাজ করার সময় তাদের সর্বোচ্চ সহযোগিতা পাই। এবং আপনারা জানেন যে ওষুধ প্রশাসনের একক সে সক্ষমতা নাই যে আপনার পুরো চুয়াডাঙ্গা জেলা দায়িত্ব পালন করে লাইসেন্স দিয়ে দোকান এই অঙ্গগুলো একের পক্ষে কাজ করা সম্ভব না। বিশেষ করে আমাদের অফিস না থাকার কারণে আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা আমরা বাইরে আছি, আমাদের বলা হয়েছে যে আমরা সর্বোচ্চ 5% ছাড় দিতে পারবো, এর বাইরে কিন্তু জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যত সে জরিমানাটা আমাদের মানে নির্ধারিত নয়, অদৃশ্যভাবে আছে, তারপরেও যদি আমরা কখনোই জরিমানার আওতায় কোনো দোকানদার পড়ে, আমরা তখন কি করি, আমাদের হাই রোডের আমাদের ওভারফ্লাইট গলি অথবা কোনো গলিতে দাঁড়িয়ে আমরা আশা করি অধিকাংশ সময় দেখা যায় তাকে জরিমানা করতে যাওয়া হচ্ছে, সে সিদ্ধান্ত মানেন না। তাহলে এটা আমাদের কিসের সংগঠন আর কিসেরই বা সমিতি হলো। সুতরাং আমাদের নিজের স্বার্থেই আমরা মনে করি যদি আমরা এই মাটি বাস্তবায়ন করতে পারি এটা সবার জন্যই ভালো, বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য বেশি ভালো। তো সময় তো ভাইরা আমি মনে করি যে একটি শক্তিশালী সংগঠনই পারে এই আমরা যে নিয়মগুলো মানে তৈরি করছি সেগুলো সঠিক বাস্তবায়ন করবে। আমি এই ব্যাপারে আমাদের সমাজ জেলা কমিটি যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের যাতে একটি শক্তিশালী উপজেলা কমিটি হয় সে ব্যাপারে সার্বিক ব্যবস্থা করবেন, এই বলে আমার কথা শেষ করছি। ব্যবসায়িক সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা দেখি, কিছু ব্যবসায়িক ভিত্তিতে আপনাদের সভাপতির সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা করছে যেগুলো আমাদের সাথে দ্বিমত পোষণ করছে। আপু ভাইদের কথাটা উনি নিজে স্বীকার করলেন যে বাইরে থেকে উনি টাকা পয়সা নিয়ে আসেন, যেটা উনি ওনার মতো করে খরচ পাতি করেন, এগুলো ছাড়া আপনাদের কিছু বিষয় থাকে। আপনাদের সমিতির সদস্য সংখ্যা কত, কে কে সমিতিতে আছেন তাদের লিস্টের কথা আমি তাকে বলছি, উনি বলছেন যে যাদের লাইসেন্স আছে তারাই সমিতির সদস্য। এবং এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে, আপনাদের মাসিক চাঁদা কমিটির 11 সদস্য বিশিষ্ট, আপনার 7 সদস্য বিশিষ্ট বা 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবেন।
রেজিস্ট্রেশনের মাধ্যমে টাকা পয়সা লেনদেন, এটা করলে সমিতির যিনি সভাপতি সেক্রেটারি যারা দায়িত্ব থাকবেন তাদের স্বচ্ছতা থাকবে। আপু ভাইটা দেখুন একাই সভাপতি, একাই সম্পাদক, একাই ক্যাশিয়ার, একাই সবকিছু। এবং ইতিমধ্যে আমাদের বণিক সমিতির এই বর্তমান বণিক সমিতি 1.5 বছর নির্বাচন করে এখানে একটা আশা করা বিভিন্ন আলোচনা উপজেলার যে সমস্ত ব্যবসায়িক সংগঠন আছে যারা বণিক সমিতির অন্তর্ভুক্ত, বীরেন্দ্র কাপুর ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, মেডিসিন ব্যবসায়ী, হার্ডওয়্যার ব্যবসায়ী সহ, মোবাইল ব্যবসায়ী, আবেদন ব্যবসায়ী সহ 29 অথবা 30টা সংগঠন আছে। সবাই আমরা মনিটর করি, সবার সাথে আলাপ আলোচনা করি। আমাদের অফিসে চিঠির মাধ্যমে, নোটিশের মাধ্যমে ডাকা হয়েছে, শুধু কেমিস্ট অ্যান্ড রাজনীতি ব্যবসায়ীদের তাদের আমরা পাইছি, সেটা যেটা পাওয়ার মধ্যে পড়ে সেভাবে আমরা পাই নাই। আপনাদের অনেক কাজের সাথে সম্পর্কিত আমি আছি, যেগুলো একটা আলমডাঙ্গাতে ব্যবসা করেন ওনারা জানেন, ওনাদের যিনি আমাদের ডাকছেন আমার সভাপতির নির্দেশ করবে সেখানে আমরা উপস্থিত হয়েছি। যতটুকু সম্ভব ব্যবসায়ীদের পক্ষে কাজ করার চেষ্টা করছে এবং সফলতা সহিত সেগুলো করার চেষ্টা করছে। অনেক ব্যবসায়ী আলমডাঙ্গা অনেক বড় বড় ভাই আছে যারা ব্যবসা করে, আপনাদের কিছু কথা প্রভাব করলো, যেটা প্রত্যেকটা ব্যবসায়ী পুষ্করি আছে, সেটা আমরা সাধারণ রোগীর থেকে আমরা শুনছি যে একজন ডাক্তার তাকে বলছে যে তার এই রোগগুলো আছে, এইগুলো টেস্ট করাবো, সে টেস্টগুলো সেখান থেকে সে করায় নাই, এখান থেকে ইন্ডিয়াতে গেছে বা অনেক জায়গায় গেছে, সেখানে যায় তারা বলছে যে এই অসুবিধা নাই। চিকিৎসার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে একটু এদিক ওদিক হইতে পারে, সেইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমগাতি বানাতে পাকা আর কাঁচা, সারি অসারি যেটা বলি। এখন এটা যদি বন্ধ না হয়, এবং এটা বন্ধ করার জন্য আমি এখানে ওষুধ প্রশাসনের যিনি আছেন ওনার কাছে আমার দাবি, আপনি এই মালগুলোর কোনো কোম্পানির ইনভয়েস নাই, এটা আসে মিটফোর্ড থেকে, মিটফোর্ড থেকে আসে, মিটফোর্ড থেকে কে দেয়, কোথার থেকে আনে, এর কোনো হদিস নেই। এটা যদি বন্ধ না হয়, এটা বড় দোকানদারের লাভ তো ওই গ্রামে যে বিক্রি করতেছে লাভ তো তার, সাধারণ লোকের লাভ কোথায়? তাহলে আপনি যখন একজন বিক্রি করতেছে কম দামে, আপনি কোথায় যাবেন না বিক্রি করে? এই জিনিসটা মাথা থেকে বাদ দেন। কমা দামের ওষুধ বা যার কোনো কোম্পানি নাই, এমন কিছু মাল আছে কোম্পানি নাই, সব হইল কিন্তু ডিআর নাম্বার আছে, ডিআর নাম্বার কিন্তু আছে, কিন্তু ওই কোম্পানির প্রতিষ্ঠান কোন জায়গায় কোথায় বানাচ্ছে এর কিন্তু কোনো কিছু নেই। তাই এটা যদি বন্ধ না করা হয়, এমআরপি কন্ট্রোল করবো কিভাবে? আর এমআরপি কন্ট্রোল না করলে আপনার কারো ভাব হবে না। আপনাদের কথা আগে বলছি, বারবার বলছি, আলমডাঙ্গা উপজেলায় 22টা দোকান আছে যারা হচ্ছে না, বাদ বাকি লাইসেন্স আছে। আমি গত 31 মে যে ডাটা তাতে দেখছি যে 500, আলমডাঙ্গা উপজেলায় লাইসেন্স 500 লাইসেন্স হয়ে যাচ্ছে। সরকারের তো লস নেই, লস তো আমার আপনার। এই ব্যাপারে আপনারা সজাগ হন যাতে এইগুলা না হয়। যদি আপনারা ঠিকভাবে ব্যবসা করতে পারেন, ভোক্তা অধিকারের কথা বলছেন, ভোক্তা অধিকার আমাদের তো ধরবেই। আমার তো কোনো চাহিদা নাই, বলা আছে যে আপনি লাইসেন্স, বৈধ লাইসেন্স দিতে হবে, ভেজাল নকল ওষুধ বেচা যাবে না, এক্সপায়ারি মাল আর স্যাম্পল রাখা যাবে না। এখন আমি যদি এগুলা করি, আর এগুলা করলে পরে যদি আমার ফাইন হয়, এই ফাইনের জন্য সমিতি কি করবে বলেন? আইন বইলে তো সরকারের এই আইন, আইনের বাইরে যদি করা যায়। অনেকে আছে অন্যান্য ব্যবসা যারা করে, যাদের হয়তো কিছু ভেজাল ওষুধ বিক্রি, ভেজাল মালও বেচতে পারে, 2 নম্বর মালও বেচতে পারে। কিন্তু আমরা তো মানুষ সেবা করার জন্য থাকি, ভালো ওষুধ দিয়ে তাকে সুস্থ রাখার জন্য করি, সেখানে তো আমি ভাজা ওষুধ দিতে পারি না, এক্সপায়ার মালও দিতে পারি। একটা এক্সপায়ার মাল যদি একজন হাতে চলে যায় না, সে যদি মারা যায় তার হিসাব তো কেউ দিতে পারবে না, আনতেও পারবে না। তাহলে আমরা যদি 3টি জিনিস সঠিক রাখতে পারি, ভোক্তা অধিকার আলাদা কিছু বলতে পারবে না। এখানে আমার ছোট ভাই আসছে, ওই বণিক সমিতির সেক্রেটারি কামাল, বণিক সমিতির কামাল সেক্রেটারি, আমার ছোট ভাই
একদিন ভোক্তা অধিকারের ঈদে আমাকে দুটো কথা বলতে দিয়েছিলেন। সেদিন আমি বলছিলাম যে সদর আহমেদ উনি ছিলেন ম্যাজিস্ট্রেট, বললাম যে স্যার ভোক্তার অধিকার যদি হয়, ভোক্তার অধিকার শুধুমাত্র ওষুধ আলাদাই দেয়, আর কেউ দেয় না। একটা ওষুধের গায়ে 100 টাকা লেখা আছে, উনি আমার 90 টাকা 95 টাকা দেয়, 100 টাকার বেশি দেয়। তার ভোক্তার অধিকার আমি রাখলাম না, যে আলু আজকে কিনে নিলাম 10 টাকা, কালকে বলতে যে 12 টাকা, তাহলে সে ভোক্তার অধিকার নেই। আমরা স্যার এটা করি না। তবে হ্যাঁ, আমাদের এই ছড়ি মাল কিছু হয়ে যায় অধাকাতে, আবার কিছু মাল আছে যেগুলো দেখা যাচ্ছে 1 পাই 2 পাই গ্রামে নিয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে সে খেয়ালই করে ওটা এক্সপায়ার হয়ে গেছে। তো স্যার এই জিনিসটা তার ব্যবসার দিকে খেয়াল করে আপনি জরিমানা করেন। জরিমানার একটা মাত্রাটা কম থাকে, মানে তার ব্যবসার উপরে নির্ভর করে যদি আপনি জরিমানা করেন, তাহলে ও বুঝলে যে আমার অপরাধ, আপনার কাজও আপনি সমাধান করে দেবেন। মনে করলেন যে আমি সেটা চেষ্টা করবো, সে ব্যাপারে ওই কামারও বলছে যে স্যার এই ভোক্তার অধিকারের করে আমাদের এই সাধারণ ব্যবসায়ীর উপরে যেভাবে নির্ভর করেন স্যার, এটা একটু আপনাকে বিবেচনা করা দরকার। সেও আমার সাথে তাল মিলে আমাদের পক্ষে দুটো কথা সে বলেছে যে আমরা যাবো কোন দিকে। বলা হলো যে আপনারা সৎভাবে ব্যবসা করেন, মুদি দোকানে মাল দিয়েন না। আপনারা চেনেন এই লোকটা মুদি দোকানে ব্যবসা করে, খালি গায়ে কাঁচা মেয়ে ওষুধ বিক্রি করে। আমার মতন একটা ভক্ত লোক তার কাছে ওষুধ বিক্রি করে, লজ্জা আমার লাগে না। কয় টাকা লাভ হয় সেখানে? বেশ কিছুদিন মাস তিরিশ চলে ওইভাবে, তারপরে আবার যা তাই। আমার বাড়ি পড়ে 3টে মুদিখানার দোকান হয়েছে। আমার ওর কাছে যাই গ্যাসের ওষুধ, আমার সাথে ওষুধ, পেটে ব্যথা ওষুধ চাইতে দিতাম। দেখা যেত তার তো 1 টাকা বিক্রি করে দেবো, আমার হাত খরচটা হয়ে যায়। পরে বললে তো সভাপতি তোমার বাড়ির মাঠে তো মুদি দোকানে ওষুধ আছে, আমার কাছে কেউ আসেই না। বলেন এর লজ্জার কথা কাকে বলবে? সরকার দেদা আসছে, লাইসেন্স দিয়ে যাচ্ছে, ওষুধ প্রোডাকশন হয়ে যাচ্ছে। এর আগে সাদিকুর রহমান সাহেব ছিলেন, আমি আর পলাশ সাতক্ষীরাতে একটা অনুষ্ঠান করছিল, ওরা সাতক্ষীরা জেলা, ওনার সাথে কথা বলছিল, উনি আর আমি পলাশ ভাই বলছে যে শিল্প সমিতির সাথে কথা হয়েছে, আপনারা এমআরপি কন্ট্রোল করেন, আমি 25% লাভ দেবো আমরা। তো বলছে যে আমি 12% লাভ দিই, তাই তো মাইনাস হয়ে যায় এলো 10%। তো 25% দিলে কয় পয়সা লাভ পাবো? আগে ওইটা করে আসলে তারপরে আমি বলছিলাম স্যার এটা আপনি পারেন। কিভাবে পারেন? উনি তো নেই এখন। আমাদের নতুন যিনি আসছেন ওনার নাম শাহজালাল বাচ্চু, হবে না। আমার কোন কেমিস্টের কাছে যাই কোন এমআর বলবে না আমি 500 টাকা দিলাম, আপনি আমার 50,000 টাকার মাল নেন। ওই দোকানদার কম দামে বেরোবে সাহস পাবে না যদি আর ওইটা না পায়। আগে বন্ধ করেন, ফ্রিজার পর্যন্ত না আসে। যে অমিপ্রাজন আপনি কিনছেন 65 টাকা বক্স, বিক্রি করতেছেন 500 টাকা বক্স, তাহলে আপনি যদি আপনার বাড়ির লোক যদি খাওয়া হয়, এই অমিপ্রাজন কেউ কি দেবেন? কেউ দেবেন না। অথচ আমার ভাই আপনার কাছে ঠিকই আমি অমিপ্রাজন আপনি বিক্রি করতেছেন, অমিপ্রাজনই আছে, মাত্রা কম আর বেশি।